গল্প প্রণয়সিক্ত প্রলাপ পর্ব ১ লেখিকা সবেচুন নেহের। আজ থেকে ঠিক ১ বছর আগে আজকের এই দিনেই সে বন্ধুদের কথা মতো ফেসবুকে ফেক আইডি খুলে নিজের নাম পরিচয় গোপন করে অজানা এক ছেলের সাথে কথা বলতে শুরু করেছিল। সে জানত না কে সেই ছেলে, কি করে, কোথায় থাকে বা দেখতে কেমন, কিচ্ছু তার জানা ছিল না। হুট করেই মন গড়া একটা নাম সার্চ দিতেই তাদের সামনে যে আইডিটা এসেছিল সেটাতেই মেসেজ দিয়ে বসেছিল। মেসেজ দেওয়ার ২ দিন পর তার থেকে রিপ্লাই এসেছিল এবং সে থেকে ওই ছেলের সাথে তার কথোপকথনের সূচনা ঘটে। শুরুতে তাকে বেশ বেগ পোহাতে হয়েছিল অবশ্য ছেলেটাকে মানাতে, তবে কিছুদিনের মধ্যে নিজের কথায় ঠিক ফাঁসিয়ে নিয়েছিলে। আনহা জানতে পেরেছিল কেবল ওই ছেলে ঢাকায় থাকে। সে কেবলই বাজি যে তার উদ্দেশ্যে এই কাজে যোগ দিয়েছিল বিদায় কখনো ওই ছেলের আসল নাম, ঠিকানা, বয়স কিংবা ছবি দেখার প্রতি কোনো আগ্রহ দেখায়নি। রোজ নিয়ম করে সকাল বিকাল দুপুর কথা হতেই থাকত তাদের। সময়ের সাথে সাথে আনহা বুঝে উঠেছিল এই ছেলে সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাচ্ছে। এক বেলা মেসেজ না দিলে কিংবা উত্তর দিতে দেরি হলে কল দিতে থাকত। শুরুর দিকে তার বেশ মজাই লাগছিল। বোরিং লাইফটা অনেক আনন্দ আর সাত রঙে ভরে উঠেছিল ওই ছেলের সাথে সময় কাটিয়ে, কিন্তু কিছুদিন যেতেই ছেলেটা তার ওপর এক প্রকার প্রভাব খাটানো শুরু করল। এক পরাশে বিরক্ত হয়ে উঠল আনহা। তাও সহ্য করে রইল। আগামীকালই সেই বাজি জেতার শেষ দিন ছিল। আনহা নিজের কাজে সফল হয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল। ভার্সিটিতে গিয়েই রিমির ৩ বান্ধবী রাহা, তিথি আর মালিহা সহ সকলে একজোট হয়ে খুলে বসল ওই ছেলেটার আইডি। ছেলেটা কাল হতে বেশ কয়েকটা মেসেজ পাঠিয়েছে। আনহা একটারও উত্তর করেনি। মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১০০ মেসেজ জমা হয়েছিল, সাথে প্রায় ৫০টার মতো মেসেঞ্জারে কল এসেছিল। তিথি বেশ ভাবুক ভঙ্গিতে ভ্রুকুটি করে বলল, তুই কি সিউর আনহা, ছেলেটা তোর জন্য কেমন পাগল দেখেছিস? একদিন মেসেজ না দেওয়ায় কেমন উন্মাদ হয়ে গিয়েছে। হুট করে যদি ব্লক করে দিস তাহলে বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলবে। আনহা নিরলস, তার মধ্যে কোনো প্রকার সিরিয়াসনেস কিংবা অপরাধ বোধ নেই। সে দুকাঁধ উঁচিয়ে গাছাড়া ভাব নিয়ে বলল, দূর কিচ্ছু হবে না, ২ দিন পর ঠিকই ঠিক হয়ে যাবে। বেটা কোন পাবনার পাগল কে জানে। এই ১ বছরে জ্বালিয়ে ছাই করে ফেলছে। এখন ব্লক করেই জানে বাঁচি। আনহাকে লাইনে দেখে ছেলেটার ফের মেসেজ আসা শুরু হলো তখন। মেসেজের ধরনটা কিছুটা এমন ছিল, পাখি কি হয়েছে তোমার? কোনো বিপদ হয়নি তো তোমার? রাগ করেছ? আমি কিছু ভুল করে থাকলে প্লিজ সরি, এই যে কানে ধরছি। মাফ করে দাও। কি হয়েছে বল না আমাকে। টুম করে আবার মেসেজ এলো ২-৩ মিনিট পর। এবারের মেসেজটা কিছুটা ঝাঝালোই ছিল। ছেলেটা খেপেছে হয়তো, তা তার মেসেজে প্রকাশ পেল তাতে লেখা, উত্তর দাও না ডেমিট, আগামীকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে সময় পার হচ্ছে তোমার চিন্তায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। কিছু হলে আমাকে বল, আমি সেকেন্ডে তা সলভ করে দিব। একবার বল শুধু, তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়তে পারবো, কিন্তু তোমার ইগনোরেন্স আমাকে পুড়িয়ে দিচ্ছে, বিশ্বাস কর। এই মেসেজের সারমর্ম বোঝা হয়তো সকলের পক্ষে সম্ভব না, যেমনটা আনহার বোধগম্য হয়নি। তবে কেমন যেন বুকে চিনচিনে ব্যথা করে উঠল তার মেসেজটা দেখে। এমনটা হওয়ার কারণ তার জানা নেই। উপস্থিত সকলের চেহারা কেমন গুরুতর, স্তব্ধ সবাই। তারা যে অনেক বড় মাফের ভুল করে ফেলেছে তা টের পাচ্ছে। লোকটা আসলেই উন্মাদনার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আনহার জন্য, তা আর বুঝতে বাকি নেই। মালিহা বিস্মিত চেয়ে বলল, আনহা তুই কি এমন জাদু করেছিস লোকটার ওপর? এমন কেন করছে? আমার মনে হয় লোকটা তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কি করবি এবার? আনহার ঘাবড়ানো চেহারা তখন হালকা হালকা প্রকাশ পাচ্ছিল। তারও এবার খারাপ লাগতে শুরু হলো ছেলেটার জন্য। কি করবে সে? মাথায় কাজ করছে না তার। সে কি বেশি করে ফেলল না এবার?
ভীত গলায় বলল এবার কি হবে এখন? কিছু কি বলবো? কি বলে ব্রেকআপ করব বলতো? তিথি বলল না হয় ভেবে দেখ আরেকবার, ভালোই তো ছেলে মনে হচ্ছে, এতদিন কথা বলে কি তুই বুঝিসনি স্বভাব চরিত্র কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন? আনহা চোরা চোখে তাকিয়ে বলল আমি আসলে ওসব কিছু না কখনো জানতে চেয়েছি আর না খেয়াল করেছি। আনহার কথায় বিস্ময় মুখ হা গেল সকলের, সচকিত তাকাল। কেমন মেয়ে এটা? একটা ছেলের সাথে এতদিন কথা বলেছে অথচ তার বিষয়ে ন্যূনতম কোনো আগ্রহ ছিল না বা কাজ করেনি। এলিয়েন নাকি? রাহা এবার সবার মাঝ কেটে গলা ঝেড়ে বলে উঠল এই আজাইরা বকবক বন্ধ করে এখন যা সিদ্ধান্ত নেওয়ার আনহাকে নিতে দে, ওর ইচ্ছে এখন কি করবে সেটা। আনহা নিজেকে সামলে নিল তখন, সে কিছু সময় ওই ছেলেটার মেসেজগুলোর দিকে চেয়ে থেকে আচমকা কিছু লিখতে শুরু করল। আমাকে মাফ করে দিবেন, আমি আর আপনার সাথে রিলেশন রাখতে পারছি না, ভালো থাকবেন। এটুকু লিখে সেন্ড করেই সে ছেলেটাকে কোনো উত্তর করার সুযোগ না দিয়ে ঠুস করে ব্লক করে দিল। যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে আনহা ওই মুহূর্তে ফেক আইডি সহ ফেসবুকই ডিলিট করে দিল। আর জীবনে এমন কিছু করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হল চার বান্ধবী। অতপর কাটল সেদিনটা মন ভার আর কিছুটা প্রশান্তি নিয়ে। কিন্তু সে প্রশান্তি তাদের জন্য ক্ষণস্থায়ী হল না। বর্তমানে ভরা ক্যাম্পাস মাঠের এক কোনায় গুটিসুটি হয়ে একে অপরকে খামচে ধরে দাঁড়িয়ে আছে তারা, আর তাদের ঠিক সামনে চেয়ারে বসে আছে অপরিচিত একটা লোক। দেখতে বেশ লম্বা, আনহার চেয়ে তো অন্তত দ্বিগুণ হবেই, লেকটার সমানে দাঁড়ালে তাকে নিশ্চয়ই চুনোপুটি মনে হবে, পরনে ব্ল্যাক শার্ট টিন করে পরা ব্ল্যাক পেন্টের সাথে। চোখে রোদ চশমা, চওড়া কাঁধ আর পেটানো বড়ি, হাতে বেশ দামি ঘড়ি দেখলে আন্দাজ করা যায়। মুখে সদ্য ছাঁটাই করা খোঁচা দাড়ি মাথা তুলে দাঁড়িয়ে। বয়স ৩০-এর ভেতরে নাকি তার চেয়ে বেশি তা আন্দাজ করা কষ্টকর, কারণ বেশ সুদর্শন আর বিত্তশালী বলে মনে হল তাদের। লোকটার মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা ছিল তার চুল, বেশ ঘন আর লম্বা, যা ঘাড় অবধি নেমে এসেছে আর সামনে থেকে কপাল ছুঁয়ে পড়েছে। পেছনে আরও কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, তারাও কালো শার্ট পরা, তবে এদের দেখে বডিগার্ড বা এমন কিছুই বলে মনে হচ্ছে। ভয়ার্ত চেহারা আনহার, মূলত তাকেই উদ্দেশ্য করে ডাকা হয়েছিল। সকালে সবেই যখন ভার্সিটিতে পা রেখেছিল হুট করে কয়েকটা লোক এক প্রকার জোর করে উঠিয়ে এনে তাকে দাঁড় করালো এই লোকটার সামনে। আনহাকে এভাবে নিয়ে যেতে দেখে তাকে অনুসরণ করেই বাকি তিনজন এসে যোগ দিয়েছিল। দূর দূর থেকে কয়েকজন তাকিয়ে আছে তাদের দিকে, এছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না তখন। এখানে এসেছে প্রায় মিনিট ৫ হতে চলল, কারো মুখে কোনো কথা নেই। লোকটা তার দিকে কেমন করে চেয়ে আছে, যেন ৭ জনমের তৃষ্ণা এই কয়েক মিনিটে মিটিয়ে নিবে। আনহা বিরক্ত ও হল, সাথে রাগও লাগছে তার, তাও ভীত কণ্ঠে জিভ ভিজিয়ে ৫ মিনিটের মৌনতা ভাঙল এবার। সামনে পায়ের ওপর পাতুলে বসে তার দিকেই ড্যাব করে চেয়ে থাকা লোকটার উদ্দেশ্যে বলল স্যারা, আমাদের কেন এনেছেন? নরল লোকটা এবার সোজা হয়ে বসল খানিক। সমানের দিকে চেয়ে থেকেই পেছনের দিকে হাত বাড়াল, যেন কিছু চাইছে ওই লোকগুলোর থেকে। ভয়ে গলা শুকিয়ে কাট তাদের। তিথি ফিসফিস করে বলল আনহা, এই লোকটাকে বলতো, তোর সাথে কি সম্পর্ক, কেন ধরে এনেছে তোকে? রাহা ও সমান স্বরে বলে উঠল কি খুঁজছে বলতো, বন্দুক না তো? আমাদের কি মেরে ফেলবে? আনহা এমনিতে ভয়ে ঘেমে নিয়ে একাকার, তার ওপর এই মেয়েদের অহেতুক কথাবার্তা। বিরক্ত হল সে। চোখ কটমট করে তাকিয়ে গোজগোজ করে বলল চুপ কর ভাই, শুনলে জ্যান্ত খেয়ে ফেলবে। দেখে বুঝছিস না কোনো গুন্ডা মাস্তান হতে পারে। কেন এনেছে আমি নিজেও জানি না। চিনি না তো লোকটাকে। বাই চান্স তোর প্রেমিক না তো? আনহা মালিহার ছোট্ট এই বাক্য বুকে বজ্রাঘাতের মতো আঘাত হানল সবার। মাটি কেঁপে উঠল যেন ভূমিকম্পের ন্যায়, আর একসাথে ৩ জোড়া চোখ বিস্ময় নিয়ে তার দিকে তাকাল।
সকলের কপালে ভাঁজ, চোখে ভয়। পেছনে থেকে একটা লোক নিজের পকেট থেকে একটা মোবাইল বসে থাকা তার হাতে দিল। 1 মিনিট কি যেন এদিক সেদিকে করে খুঁজে হঠাৎ তা আনহাদের সামনে বাড়িয়ে তুলে ধরল। যা দেখে ভয় আর বিস্ময় প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থা হল চারজনের। থরথর কাঁপতে লাগল আনহা, মুহূর্তে ফর্সা গালে রক্তাভা ধারণ করল তার। এ কেমন কাকতালীয় ব্যাপার স্যাপার? এই লোকটা। তাদের ভাবনাকে আর বাড়তে দিল না লোকটা, চট করে উঠে দাঁড়াল, মোবাইলটা এক প্রকার পেছনে ছুঁড়ে ফেলে এগিয়ে দাঁড়াল আনহার সামনে। চশমাটা চোখ থেকে সরাতে তার বাদামি রঙা 2 চোখের মণি উন্মুক্ত হয়ে উঠল। অদ্ভুত সৌন্দর্য বাঁধা ছিল ওই চোখে। ধারালো অস্ত্রের মতো তার তীক্ষ্ণতা, যা মুহূর্তে যে কাউকে ঝলসে দেওয়ার ক্ষমতা রাখে। আনহা আনমনেই তাকিয়ে রইল কেমন। ভেসে এলো গম্ভীর এক শীতল কণ্ঠ, গায়ের লোমকূপ খাড়া হওয়ার মতো সেই শীতলতা কণ্ঠে বলে উঠল, ওর পাশ থেকে সরে দাঁড়াও এক্ষুনি বলে সে তাকালো বাকি 3 জনের দিকে। চক্ষু হিংস্রতায় মোড়ানো বলার সময় যেন এদের এমন ঘেঁষাঘেঁষি সে সহ্য করতে পারছে না। লোকটার কথায় কেমন শরীর ঝাঁকিয়ে উঠল তাদের, তৎক্ষণাৎ সরে দাঁড়াল তারা। আনহা ভয়ে আরও বেশি গুটিয়ে গেল এবার। একা নিজেকে সামলাতে হিমশিম খেলো টলতে লাগল। 18 বছরের জীবনে এমন কিছুর সম্মুখীন যে কখনো হয়নি সে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগল, খামচে ধরল নিজের জামা। কেন এমন করছো পাখি? কি হয়েছে তোমার, বল আমাকে। আনহার দুগাল আঁকড়ে ধরে বলল লোকটা, সেই কণ্ঠে মায়া জড়ানো, মনে হল একরাশ অভিমান, অভিযোগ ঢলে পড়ল, তবে কঠিন ছিল চোখের ভাষা। আনহা নজর খাদে নামিয়ে নিল, ছোট্ট একটা মজায় কেমন পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করালো তাকে। একরাশ কৌতূহল তার মাঝে, বুকের ভেতরে তুমুল ঝড় তখন। কি করে ফেলো লোকটা, তার নাম পরিচয়, তার ঠিকানা, এত কিছু? সে তো কিচ্ছু জানায়নি কখনো তাহলে। সেই ঢাকা থেকে হুট করে কি করে চলে এলো চট্টগ্রামে? কে এই লোক, কি তার আসল পরিচয়? আনহার মনের সমস্ত প্রশ্ন হালকা করে দিয়ে সামনে থেকে আওয়াজ এলো, নরম কণ্ঠ। কেন নিজের ছোট্ট ব্রেইনে এত প্রেশার দিচ্ছ পাখি? ভাবছ তো কি করে খুঁজে ফেলাম তোমাকে? কি আমার পরিচয়? কথাটা বলতে বলতে লোকটার ঠোঁটের কোণে কেমন এক রহস্যময়ী হাসি দেখা মিলল, যা দেখে আরও গুটিয়ে এলো আনহা, তবে চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল জানার জন্য। আমি ফায়াজ শেহবাজ চৌধুরী, আর আমার আনু পাখির প্রেমিক পুরুষ, এটাই আমার পরিচয়। শান্ত নজর, হাসকি স্বর যা কানে বেজে উঠল আনহার, অশান্ত হতে লাগল তার হৃদকম্পন সাথে সাথে। সে নিজের মাঝে অস্বাভাবিক কিছু অনুভব করল হঠাৎ, কাটল না কয়েক মুহূর্ত, হঠাৎ করেই ঢলে পড়ল সামনে দাঁড়ানো চওড়া বক্ষের ওপর। অতঃপর একটা ভুল আনহার সারা জীবনের জন্য দুঃসহ বয়ে আনল কি তবে। আনহা যখন পিটপিট করে চোখ খুলল, নিজেকে ছোট্ট একটি রুমে আবিষ্কার করল, সফেদ সিলিং, তার মাঝখানটায় সাই সাই করে ফ্যান ঘুরে চলেছে। সাথে ফিনাইলের তীব্র গন্ধ নাকে এসে ধরা দিচ্ছে। মাথাটা ও ঝিম ধরে আছে একটু আধটু। কয়েক পল কাটল নিজেকে স্বাভাবিক করতে আর নিজের অবস্থান বুঝতে তার। ওভাবে নিস্তব্ধের মতো করে শুয়ে রইল। আছিরেই আনহা উঠে বসে পড়ল সেভাবে। এদিক সেদিকে ঘাড় ফিরাতে দূরে নিজের 3 বান্ধবীকে বসে থাকতে দেখল। জানে পানি এলো 1 মিনিটের জন্য যেন। কিন্তু তাদের চেহারায় অদ্ভুত এক বিবর্ণতা, উদ্বিগ্ন, ফানসে আকার ধারণ করেছে এই কয়েক ঘণ্টায়। বান্ধবীর চিন্তায় নাকি ফায়াজের ভয়, তা আনহা আজ করতে পারল না। আনহাকে উঠে বসতে দেখে 3 জন একসাথে এগিয়ে এলো। কেমন উদ্বিগ্ন চাউনি তাদের, দুশ্চিন্তার চাপ। তারা কিছু বলবে কি তার আগেই আনহা ভয়ার্ত, কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করতে লাগল, লোকটা কোথায়? চলে গিয়েছে? তোদের কিছু বলেছে? তিথি এগিয়ে মাথায় হাত রাখল আনহার, সে নরম গলায় বলল, শান্ত হয় তুই আগে,
তোর প্রেশার হাই হয়ে গিয়েছিল যার জন্য সেন্সলেস হয়ে পড়েছিলি। ডাক্তার বলেছে হাইপার না হতে। কথা ঘুরাতে চাইল যেন তিথি। আনহা ভ্রু কুচকাল, তিথিকে একটা ধমক দিয়ে বলল, যেটা জানতে চেয়েছি ওটা বল আগে, লোকটা কোথায় গিয়েছে? রাহা উদ্বিগ্ন চিত্তে এসে বসল আনহার পাশে। চেহারাটা কেমন ফ্যাকাশে, গলা বসে গিয়েছে। ঢোক গিলে ভেজালো তা। রিনরিনে কণ্ঠে সে বলল, আনহা তুই মনে হয় অনেক বড় ঝামেলায় ফেসে গিয়েছিস বোন। ফায়াজ লোকটা সাধারণ কেউ নয়, তার পরিচয় জানলে তুই নিজেও আমাদের মতো চমকে যাবি। রাহার কথা মাথার ওপর দিয়ে গেল আনহার। সে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে, কপালে ভাঁজ। সে এটুকু বুঝেছে লোকটার নিশ্চয়ই বর্ষর কোনো পরিচয় রয়েছে, কিন্তু তা কি? আর রাহা এমন কথা কেন বলল? রাহা নিজের কথা মাঝপথে রেখে নিজের মোবাইল হাতে নিল। কি যেন খুঁজল, তারপর বাড়িয়ে দিল আনহার দিকে। কাপা হাতে তা নিজের কাছে নিয়ে চোখ রাখল সেদিকে। দেখল একটি ইন্টারভিউর ভিডিও, যেখানে উপস্থাপক প্রধান অতিথি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন মোস্ট সাকসেসফুল এন্ড এলিজিবল ব্যাচেলর বিজনেস টাইকুন মি ফায়াজ শেহবাজ চৌধুরী, সিইও অব ইনফিনিক্স গ্রুপ। মুখটা প্রথমে খানিক ঘোলাটে লাগলো আনহার। সে চোখ কচলে আবার তাকাল। হঠাৎ হাত থেকে মোবাইলটা গড়িয়ে নিচে পড়ে গেল। বিস্মিত চোখে পরপর তিন বান্ধবীর দিকে তাকাতে তারাও অসহায়ের মতো ওপর নিচ মাথা ঝাঁকাল। সে যা দেখছে তা ঠিক। সে এতদিন যেমন তেমন কারো সাথে নয়, বরং ৩০ বছর বয়সী একজন সাকসেসফুল বিজনেসম্যানের সাথে প্রেম খেলে এসেছে, যার কিনা সর্বোচ্চ নিষ্ঠুরতম হৃদয়ের অধিকারী হিসেবেও খেতাব রয়েছে। এই সময় ঠোঁট কাঁপতে লাগল। আমি কি করে ফেললাম তোদের পাল্লায় পড়ে? এবার আমার কি হবে বল? লোকটা কি আমাকে রেগে পুলিশে দিয়ে দিবে, নাকি কেটে টুকরো করে কুকুরের খাবার বানিয়ে ফেলবে? কান্নায় জড়িত কণ্ঠে হাহুতাশ করে উঠল আনহা। মালিহা আব কাটল। গুরুতর কণ্ঠে সে বলল, জানিস লোকটা কি রাগী, কথায় কথায় সবাইকে সে কি ধমক। তুই বেহুশ হয়ে গিয়েছিলে দেখে সাথে থাকা লোকগুলোকে কেমন চিল্লাচিল্লি করছিল, গাড়ি আনতে দেরি হচ্ছে কেন, রাস্তায় এত জ্যাম কেন। আর আমাদেরও কেমন করল। মনে হচ্ছিল সব নিজের হাতের মোয়া বলে মন ভার করল। আনহা তৃতীয়বারের মতো ফের জিজ্ঞেস করল, লোকটা কি গিয়েছে না আছে এখনো? মিস করছো আমাকে পাখি? আচমকা সেই স্বর। চারজনেই চমকে তাকাল সেদিকে। আবার ভয় কাচুমাচু হয়ে গেল এক একটার চেহারা। শুকনো ঢোক গিলল আনহা। মনে পড়তে লাগল তার করা বোকামোর কথা। ছুটতে পালাতে চাইল এক মুহূর্তের জন্য, তবে সে নিরুপায় তখনও। 18 বছর বয়সী একটা মেয়ে নাকি পুরো একটা বছর 30 বছরের হ্যান্ডসাম বুড়োকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। আর লোকটা, সে নিজেও তো কখনো বলেনি নিজের ব্যাপারে, কখনো রাগে ও নি তার আচরণে। ফায়াজ এগিয়ে এলো আনহার বেডের কাছটায়। মুখের হাসি হঠাৎ কোথায় যেন মুখ লুকালো, চোখ রাঙিয়ে তাকালো রাহার দিকে। মেয়েটা ভয়ে গুটিয়ে গেল তক্ষুনি, হুটুপুটি করে উঠতে গিয়ে পড়তেও সামলালো নিজেকে। ফায়াজ বসল এবার সেখানটায়। ঠোঁটে অদ্ভুত এক হাসি, যাতে প্রাণ নেই। কেমন যেন মন কাড়ল না আনহার। সে তাকিয়ে চট করে চোখ সরিয়ে নিল। ফায়াজ ধীর কণ্ঠে বলল আবার, ইউ ওকে নাও? কোনো অসুবিধা লাগছে? আমি ডাক্তার ডাকব? আনহা অজান্তেই বাধ্য মেয়ের মতো দুদিকে মাথা ঝাঁকালো, লাগবে না ডাক্তার ডাকা। ফায়াজ আনহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ঘাবড়ে 2 হাত পিছিয়ে এলো আনহা তক্ষুনি। ফায়াজের বোধহয় পছন্দ হলো না কাজটা, তার চেহারায় তেমন একটা প্রতিক্রিয়া ভেসে উঠল, তবে সামলে নিল নিজেকে। উঠে দাঁড়ালো আবার। পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন কল দিল। উঠে তৈরি হয়ে নাও, গাড়ি আসছে নিচে। কথাটা বলে সামনের দিকে এগোতে নিল, থামল ফের,
ঘাড় ফিরালো রাহাদের দিকে, যার নজর দেখেই কাঁপতে লাগল তিন রমণী। ফায়াজ স্বাভাবিক গলায় একটা হুমকি বার্তা দিয়ে বলল, ওকে রেডি করে না ছুঁয়েই নিচে নিয়ে এসো, গাড়ির কাছে আমি আছি সেখানে। বলে গড়গড় পায়ে বেরিয়ে গেল। বুঝল না তারা না ছুঁয়ে কি করে নিয়ে যাবে, হাওয়ায় ভাসিয়ে নাকি? অদ্ভুত সব কথাবার্তা লোকটার। নাক কুচকে পেছনে ভেঙচি কাটল মালিহা। তিনজনে এসে দাঁড়ালো আনহার কাছে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি ছাড়া আর কিচ্ছু করার নেই তাদের। মিনিট পাঁচেক পরেই নেমে এলো নিচে। রাস্তায় একটা কালো রঙা গাড়ি দাঁড় করানো, দামি গাড়ি, তার বাহিরের আবরণে বোঝা যায়। আনহা গাড়িটা দেখে মুখ হা করে তাকিয়ে রইল। সে মোবাইলে দেখেছিল এই গাড়ি, কি যেন নাম ছিল। মাথায় খানিক জোর দিতে মনে পড়ল রেঞ্জ রোভার। হ্যাঁ, এটাই ছিল। বড়লোকদের আইসি কাজকারবার। তার অনেক দিনের শখ এমন একটা গাড়িতে চড়ার। আনহার কেমন হিংসে হলো লোকটার ওপর। কেন হলো তা সে জানে না, তাও হলো। হাঁটতে হাঁটতে চারজন এসে যখন থামল ফায়াজের সামনে, সে তৎক্ষণাৎ গাড়ির ডোর খুলে দিল, ওপরের অংশে হাত রেখে ইশারা করে বলল, উঠে বসো, তোমাকে আর 2 দিনের জন্য বাড়িতে দিয়ে আসি। রিমি অবিশ্বাস্য চোখে তাকাল। সে উঠবে এই গাড়িতে? এত দামি গাড়িতে চড়ার অভিজ্ঞতা তার কখনো নেই। যদিও চড়ার লোভ জাগল, কিন্তু তা দেখাল না। রিনরিনিয়ে না সূচক মাথা নেড়ে বলল, সমস্যা নেই স্যার, আমরা যেতে পারব। আপনাকে কষ্ট করতে হবে না। আমার বাড়ি ওই সামনেই। কথাটা বলতে সময় কেমন এক অদ্ভুত জোরতা মেয়েটার কণ্ঠে। ফায়াজ আগের ন্যায় থেকেই বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, এখন উঠে বসো। আমাকে দ্বিতীয়বার বলতে বাধ্য করো না পাখি, পুনরাবৃত্তি আমার পছন্দ না, উঠে বসো। কেমন হুঁশিয়ারি দিল যেন শান্ত কণ্ঠে। আনহা কিছু একটা ভাবল, পরমুহূর্তেই সে উঠে বসে পড়ল গাড়িতে। তারপর একপাশে গিয়ে জায়গা করে দিল বাকিদের জন্য। সে হাত দিয়ে সিট দেখিয়ে বলল, উঠে আয়, জীবনে একবারই আসে এমন সুযোগ। যদিও তা মনে মনেই বিড়বিড় করল। রাহা, তিথি আর মালিহা অসহায় চোখে চেয়েছিল। তাদের যে উঠতে দেওয়া হবে না এই কথা জানে ভালো করেই। আসার সময়েও তো ওই গাড়ি করে এসেছিল। মালিহা উঠতে গিয়েছিলে বলে সে কি একটা ধমক দিয়েছিল। আনহার ভাবনার অন্ত ঘটিয়ে ফায়াজ হুট করে উঠে বসে পড়ল তার পাশে। আনহা আতকে উঠল। সে ঘাবড়ে তাকাল ফায়াজের দিকে। বলতে চাইল, প্রশ্ন করতে চাইল তার বান্ধবীদের না উঠতে দিয়ে সে কেন উঠছে। এটা তো তার জায়গা নয়। কিন্তু পারল না। বাহিরে থেকে 3 বান্ধবী হাত নেড়ে বিদায় জানাতে কালো কুচকুচে গ্লাসটা বন্ধ হয়ে গেল। ফায়াজের আদেশ সূচক এক শব্দের বাণী এলো, ড্রাইভ। আর চলতে শুরু করল সাথে সাথে। আনহা মনের সকল জোরতা ভয়ে ডর সাইডে পেলে নিজেকে প্রস্তুত করছে বসে বসে। সুযোগ পেয়েছে যখন মাফ চেয়ে নিবে, নিশ্চয়ই লোকটা বুঝদার হবে। বুঝবে তার কথা আর তাকে ক্ষমা করে দিবে। ভাবনা মতো তাকালো আনহা নিজের বাম পাশে। ফায়াজ চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে তখন। চোখে মুখে ক্লান্তির চাপ, তার চেহারার লাবণ্য কেমন নেতিয়ে এসেছে। সেই ঢাকা থেকে এতদূর জার্নি করে চিটাগং আসা, তার ওপর মেয়েটাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি, কতটা ধকল পোহাতে হচ্ছে। যদিও এমনটা তার অভ্যেস রয়েছে, কিন্তু কাল থেকে না খেয়ে থাকার দরুন শরীরটা বেশিই ঝিমিয়ে এসেছে। আনহা বলবে কি বলবে না করে করে হাসপাস করতে লাগল। বার কয়েক তাকালো, আবার চোখ সরিয়ে নিল। নার্ভাসনেসে হাত কোচলাচ্ছে সে, মুখে জমা ঘামগুলে মুছে মুছে নিচ্ছে। কিছু বলবে পাখি? চোখ বন্ধ রেখে নির্লিপ্ততা কণ্ঠে বলল ফায়াজ। আনহা চমকে তাকালো। এবার মেরুদণ্ড সোজা করে পুরোপুরি ঘুরে বসল ফায়াজের দিকে। তারপর হুট করেই সে ফায়াজের পা জড়িয়ে ধরে বলতে শুরু করল, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এমনটা করতে চাইনি।
ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন বিপদে পড়ে করে ফেলেছি। যদি কখনো জানতাম আমি এতদিন আপনার মতো বড় মাপের কোনো ব্যক্তির সাথে কথা বলছিলাম তবে এতদিন এই মিথ্য চালিয়ে যাওয়ার মতো সাহস দেখাতাম না। আমাকে ক্ষমা করে দিন, আর জীবনে এমন ভুল করব না। বিশ্বাস করুন, শেষবারের মতো ছোট বাচ্চা ভেবে ছেড়ে দিন প্লিজ জজ। এক নিঃশ্বাসে কথাটুকুন বলে সে দম নিলে, পিটপিট করে তাকালে, যেন নিজের আয়হায়ত্তে সামনের মানুষটাকে ঘায়েল করে কার্যসিদ্ধি করতে বাধ্য করবে। ফায়াজের ও ঘুমে চোখ ধরে এসেছিলে তখন সবে। সে আনহার হঠাৎ কাজে খানিক ভড়কে গেল, তড়িঘড়ি করে তুলল আনহাকে, সোজা করে তার দুকাঁধ চেপে ধরে আলতো গলায় বলল, ভয় পাচ্ছ কেন তুমি? আমি সেই মানুষ যার সাথে তুমি এতদিন কথা বলেছ, যে তোমাকে ভালোবেসে এসেছে এতগুলো মাস। আমি আগের মতোই আছি কেন তবে এমন অস্বাভাবিক আচরণ করছ? আমার সেই দুষ্ট পাখি কই, যে সারাদিন পটর পটর করতে থাকত? আমি জানি তুমি আর এমন করবে না, কারণ আমি তোমাকে আর এমন কিছু করার মতো সুযোগই দিবে না। তুমি আমার, এই ফায়াজ শেহবাজের ক্ষমা কেন চাইবে তুমি? তোমার জায়গা পায় নয় আমার বুকে, সেখানে মাথা থাকবে তোমার। খুব তাড়াতাড়ি আমি সেটারও ব্যবস্থা করব। আনহা হতভম্ব ফায়াজের কথা, আচরণে সে পরিষ্কার লোকটা সহজে তার পেছনে ছাড়ার নয়। অবশ্য তার খুশি হওয়ারই কথা, আলিশান জীবন কাটাবে এই লোকটাকে বিয়ে করলে, কিন্তু সে চেয়েও কেন যেন পারছে না খুশি হতে। তাদের মাঝে 12 বছরের পার্থক্য। নিজের চেয়ে এত বয়সে বড় একজন মানুষকে সে মানতে পারবে না অবশ্যই, আর তার পরিবার কখনো এত ধনী ঘরে তার বিয়ে দিবে না, সে জানে। আগে যদি বুঝত তবে কি সে এ কাজে হাত বাড়াত? কখনো না। আনহা নিজেই নিজেকে বাকমোর জন্য নোবেল ছুড়ে দিল। আনহা ভয়ে ভয়ে বলল, দেখুন আপনার সাথে এতদিন যা ছিল সবই কেবল মিথ্য নাটক, এছাড়া আর কিচ্ছু না। আমি ফ্রেন্ডদের সাথে বাজি ধরে এই কাজটা করেছি। আমি জানি আমি ভুল করেছি। আপনি যা শাস্তি দিবেন আমি মেনে নিব। তাছাড়া আমি, বলতে বলতে কেমন থেমে গেল আনহা। ফায়াজ ভ্রু কুঁচকে নিল, সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি? আমি অন্য একজনকে ভালোবাসি। ফট করে বলে ফেলল কথাটা। ভয়ে কেমন গলা আটকে আসছিল বলার সময়ে। সে ফায়াজের প্রতিক্রিয়া দেখতেই চোখ উঁচু করে চাইল। অথচ লোকটা কেমন নির্জীব, যেন এই মাত্র সে কিচ্ছু বলেনি বা শুনেনি। সে আগের ন্যায় তাকিয়ে আছে। তারপর হুট করে হেসে দিল শব্দহীন, কেমন অবহেলার ন্যায় বলল, ও আচ্ছা, ছেলে জানে সে কথা? আনহা মাথা দুলিয়ে বলল মৃদু কণ্ঠে, হ্যাঁ জানে। আমাদের 2 বছরের রিলেশন। ফায়াজের চোখ হুট করে লাল দেখালো, চোয়াল শক্ত হয়ে এলো বলে মনে হলো আনহার। সে তাকিয়ে রইল একাধারে। ফায়াজ বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এর ব্যবস্থা আমি করে নিব। তুমি শুধু আমাকে নিয়ে ভাববে এই মুহূর্ত থেকে, অন্য কেউ না। তোমার মনের আনাচে কানাচে অন্য কারো খেয়াল আসলেও আমি টের পেয়ে যাব। মনে রেখো পাখি, আর তার অবস্থা কেমন হবে তুমি ভাবতেও পারছ না। আনহা ঘাবড়ে গেল বলে মনে হল। চোখে ভয়ে ফুটল, এ কথা বলে কি ভুল করল তবে? এবার যদি সাদি ভাই বিপদে পড়ে? নিষেধ করেছি না ভাবতে, তাও একই কাজ করছ। ফায়াজের শব্দে ধ্যান ভাঙল। আনহা সোজা হয়ে বসল তখন। সে রিনরিনিয়ে বলল, আই ওয়ান্ট ব্রেকআপ প্লিজ। ফায়াজ চোখ বন্ধ রেখে শুদ্ধ ইংরেজিতে নির্লিপ্ততা জবাব দিল, ইউ মে ওয়ান্ট ব্রেকআপ, বাট মাই লাভ ডাজন্ট কাম উইথ অ্যান এক্সিট, ইউ নো, ইউ আর মাইন আনু পাখি, অনলি মাইন। রেগে গেল আনহা। ভালোভাবে বুঝিয়ে লাভ যেহেতু হচ্ছে না, তাকে অন্য পথে আগাতে হবে। সে কেমন গর্জে উঠে বলল, আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? আমি আপনাকে ভালোবাসি না, তাও কি আপনি আমার ওপর জোর খাটাবেন নাকি? আজব মানুষ তো। আপনি আমাকে জোর করতে পারেন না যেখানে আমার সম্মতি নেই। বলেছি আমার ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি। ফায়াজ হঠাৎ রেগে গেল, তার চোখ লাল হয়ে উঠল কেমন।
এতক্ষণ যাবৎ যথেষ্ট শান্ত ছিল স্বভাবত, যা সে কখনো নয়। একটা পুচকে মেয়ের জন্য নিজের হাবভাব সব বদলে নিয়েছে সে। মেয়েটা ভয় পাবে ভেবেই তার সামনে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু আনহার বারবার ছেড়ে যাওয়ার শব্দটা উচ্চারণ করতেই সে একপ্রকার পুষে উঠল, যেন শীতের সাথে চেপে ধরল তাকে। ঘাবড়ে গেল আনহা, সমস্ত দম্ভ ফুটো বেলুনের মতো চুপসে গেল, ভীত চোখে চেয়ে রইল। ফায়াজ কেমন হুঙ্কার ছুড়ল, যার আওয়াজে ড্রাইভারও বোধহয় ভয় পেয়ে গেল। সে গাড়ির গতি কমিয়ে দিল। আর একবার একথা উচ্চারণ করলে আমি নিজেকে সামলে রাখতে পারবো না। প্লিজ পাখি, এটাই শেষ, আর বলো না। আমি চাই না তোমাকে ভয় দেখাতে। আমাকে বাধ্য করো না। আমি মোটেই ভালো মানুষ নই। তুমি ধরা দিয়েছ আমার কাছে, আর তোমার ছাড় নেই। ট্রাস্ট মি। আরেকবার উচ্চারণ করলে তৃতীয়বার বলার সেই সুযোগটা পাবে না। সাবধান। বলেই আনহাকে ছেড়ে আগের মতো বসল। লম্বা শ্বাস নিয়ে সে নিজেকে স্বাভাবিক করতে চাইল। আনহা ভয়ে জান যায় অবস্থা। স্বভাবত সে মোটেই দুর্বল মেয়ে না, ভীষণ চঞ্চল আর একরোখা। বাড়িতে সকলকে নিজের কথায় নাচিয়ে ছাড়ে যে মেয়ে আজ কেমন ভীতুর মতো গুটিয়ে গিয়েছে, গলায় খরা নেমেছে, যেন একটা শব্দ উচ্চারণ করতেও 1000 বার যুদ্ধ করতে হচ্ছে। বাকি পথ একটা শব্দও উচ্চারণ হলো না কারো মুখ থেকে। আনহা হাল ছেড়ে বসে রইল এক কোণে গুজে। থামল কিছুক্ষণের মাঝে গাড়ি। তাদের পেছনেই আরও একটি গাড়ি এসে থামল। তার থেকে নেমে এলো দুজন লোক। তারা দৌড়ে এসে আগে ফারাজের দরজা খুলে দিল। সে নেমেই অপর পাশে এসে আনহার দরজাটা খুলে দিয়ে হাসি টেনে বলল, এসে গিয়েছি আমরা, নেমে এসো। আনহা নামল, তবে তার ইন্দ্রিয়রা তখনই টনক নড়ল যখন দেখল সে ইনজেক্ট নিজের বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে। চোখ বড়, মুখ হাতার। লোকটা তার বাড়িও চেনে, তবে কি এতদিন ফায়াজ কেবলই তার মিথ্যে খেলায় সঙ্গ দিয়ে এসেছে? লোকটা আসলে সব জানত, সে কে, কোথায় থাকে সব। তবে কি বোকা সে লোকটাকে নয়, লোকটা তাকে বানিয়ে এসেছিল। আনহাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়াজ বলল, ভাবনা চিন্তা করার জন্য অনেক সময় আছে, এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর মাত্র কয়েক দিনের মেহমান তুমি, পরিবারের সাথে কাটিয়ে নাও। এরপর এই বাড়ির চেহারাও দেখার সুযোগ হবে না। লাভ ইউ জান, আসি এখন। মাদকতা মেশানো কণ্ঠ গায়ে রিরি করে উঠল আনহার ফায়াজের বলা বাক্যে। সে অদ্ভুতভাবে তাকাল। ফায়াজ কথাটা বলে থামল না, আর উঠে বসল গাড়িতে, আর চোখের পলকে তা কেমন হাওয়ার সাথে মিশে গেল বলে মনে হল আনহার। সকালের নির্লিপ্ততা, নির্মল হাওয়া তখন সবে বইতে শুরু করেছে। এই তো চলছে গ্রীষ্মের মাঝামাঝি সময়। শীত পেরিয়েছে আজ বেশ কিছুদিন হতে চলল, অথচ মেঘেরা মুখ ফুলিয়ে বসে। বৃষ্টির ছিটেফোঁটাও দেখা মেলেনি এই অবধি। বিগত কয়েকটা দিন ভীষণ গরমে মানুষের জান মন যেন বিষিয়ে তুলেছিল। অবশেষে আজ বহুদিন পর একটু বৃষ্টির দেখা মিলবে তেমন একটা পূর্বাভাস পাওয়া গেল। গতকালকের সব ঝড়োঝাপটা ভুলে আনহা তখনও ঘুমিয়ে, প্যারা নেই জীবনে, যা আছে তাতেও ওর নজর নেই, সে চিল করে লাইফ কাটাচ্ছে। কিচ্ছু হয়নি বা হবে না এমন ভঙ্গি। আনহাদের বাড়িটা খুব একটা বড় বা অত্যাধুনিক নয়। খোলামেলা একটা বাউন্ডারিতে ঘেরা পুরনো ধাঁচের একতলা বিল্ডিং। বড় একটা ডাইনিং রুম রয়েছে তাতে, আর চারপাশে শোবার ঘর, আর একপাশে লাগোয়া কিচেন। বাড়ির পেছনের দিকটায় একটা পুকুরও রয়েছে। আনহার বাবারা 3 ভাই। আশিক সৌদাগর আনহার বাবা, আশফাক সৌদাগর তার বড় বাবা, আনহার ছোট চাচা দেশের বাহিরে থাকেন। বাড়িতে তারা ছোট সদস্য 4 জন। আনহারা 2 বোন, সে ছোট, আর বড় বোন ওহি তার চেয়ে বছর 3 বড়। বড় বাবার এক ছেলে আনহা, আর সে দুজনে প্রায় সমবয়সী, পড়ালেখার সুবিধায় ঢাকায় থাকে। আর ছোট চাচার একটা ছেলে এখনো মাটিতে গড়াগড়ি খায়, বয়সটা এমন আর কি। এই কয়েকজনের ছোট্ট পরিবার তাদের। বাবা,
চাচার ছোটখাটো ব্যবসায় রয়েছে শহরে দোকানপাঠের, তা দিয়ে সুন্দর দিন চলে যায়। ড্রয়িং রুমে খবরের কাগজ হাতে বসে আশফাক, আর তার পাশেই বইয়ে কি যেন পড়ছেন আশিক। 3 ঝা রান্না ঘর সামাল দিয়ে কুল পান না, অন্য কাজের কথা না বললেই নয়। সকাল তখন কয়টা সবে? এই 8:30 মতো হবে হয়তো। এই ভোর সকালেই আচমকা কলিং বেলটা বেজে উঠল। 2 থেকে 3 বার বাজল লাগাতার, তারপর আবার থেমে গেল। আশফাক সাহেব খবরের কাগজ থেকে চোখ উঠিয়ে তাকালেন, একবার কয়েক সেকেন্ড চেয়েছিলেন সেদিকে, হয়তো খেয়াল করতে চাইছেন আবার বাজে কিনা, কিন্তু না, হার শব্দ নেই। তিনি ঘাড় ফেরাতে সবেই প্রস্তুতি নিচ্ছিলেন, আবার বেজে উঠল। এবার অনেকটা অধৈর্যের মতোই বাজালো, যেন ডুকবার বড়র তারা। তিনি বিরক্ত হলেন, খানিক পেপারটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে উঠে গেলেন সেদিকে। দরজা খুলতে সামনে 3-4 জন লোক দাঁড়িয়ে, হাতে তাদের বেশ কিছু জিনিস। সেগুলো কি তা আশফাক সাহেব আন্দাজ করতে পারল না। তিনি ভ্রু কুঁচকে চেয়ে, কে তা জানার আগ্রহে বিদ্বিষ্ট কণ্ঠে প্রশ্ন করে বসলেন, কে আপনারা, কি চাই? ভাইয়ের এহেন আওয়াজে আশিকও চাইলেন সেদিকে। রাহেলা মাথা বের করে জানতে চাইলেন, কে এলো গো, দুধওয়ালা এসেছে? স্ত্রীর কথায় নাক কুচকে এলো ভদ্রলোকের। লোকগুলো শুটে বুটে আবৃত দেখে তো দুধওয়ালা বলে মনে হচ্ছে না। তিনি আবার তাকিয়ে বললেন, কে আপনারা, কাকে চাই সকাল সকাল? তার কথা শেষ হতে পেছনে হতে আওয়াজ এলো কেমন দম্ভ, তাতে আরও কি জানি প্রকাশ পেল। চাওয়ার তো অনেক কিছুই আছে। ফার্স্ট অফ অল আমার পাখিকে, আর লাস্টলি ধ্বংস আপনাকে। বলতে বলতে সামনে এলো টানা বক্ষ, কেমন গুরুতর তার চেহারার ভাবভঙ্গি। পোশাক আশাকে আভিজাত্যের নিপুণ ছোঁয়া। আশফাক চমকে উঠলেন কেমন যেন। তার কপালের ভাঁজ গাঢ় আকার ধারণ করল। তিনি আতকে চাইলেন সামনে দাঁড়ানো লোকটার দিক। কম বয়সী যুবক, সে কি না বাবার বয়সী এক লোককে এহেন আচরণে কথা বলছে। কে এ লোক? চেনা ঠেকল, মনে এলো না। তবে তিনি কিছু আঁচো করতে পারলেন বোধ হয়, কেমন একটা ভয় তার চোখের কোটরে লুকিয়েছিল। তিনি কি আধেও ঠিক বুঝেছেন না ভুল, তা ভেবেই চুপ। আশিক সাহেব উঠে এলেন, তিনিও ভাইয়ের পিছনে দাঁড়িয়ে তাকালেন সামনে। চেনেন না এদের কাউকে? তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন। কাকে চাচ্ছেন বলুন? ফায়াজ লম্বা একটা সালাম দিল, এবার রম্য স্বরে বলল, চাওয়ার তো ছিল আপনাকেও, চলুন আগে ভেতরে গিয়ে কথা বলি। বলতে বলতে সে অপেক্ষা করলে না তাদের। আশফাক সাহেবকে সাইড করে লম্বা পায়ে নিজে ঢুকল ভেতরে, সোজা গিয়ে বসল সোফায়। আয়েশি ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে। 2 ভাই তড়িঘড়ি করে ঢুকলেন পেছনে। চোখে মুখে রাগ তারা খেকিয়ে উঠলেন। অসভ্য লোক দেখছি, চেনা জানা নেই, হুট করে বাড়িতে ঢুকছেন কেন? ভদ্রতা, প্রাইভেসি জানেন না? কে আপনি? পরিচয় দিন আগে। 3 যা বেরিয়ে এলো আওয়াজ শুনে, তাদেরও চোখে মুখে কৌতূহল। একে অপরের দিক চেয়ে ইশারায় জানতে চাইলেন কে। কেউ জানে না, মাথা ঝাঁকাল। ফায়াজ রাহেলাদের দেখতে উঠে এলো, সামনে এসে সালাম দিল সম্মানের সহিত। তারা সালাম নিতে, সে লোকগুলোকে হাতের জিনিস সব ভেতরে রাখতে বলল। তারাও কথা মতো রেখে চলে গেল। ফায়াজ নিজের পরিচয় দিল, আমি ফায়াজ শেহবাজ চৌধুরী। ফায়াজ শেহবাজ, চিনতে পারছেন না? আমি আশফাক সৌদাগর। শেষের লাইনটা কেমন টেনে টেনে বলল, কথার বাজে বাজে বিদ্রুপ ছিল, যেন কথার বানে ছুরিকাঘাত করে দিচ্ছে। আশফাকের চেহারা হুট করে নিভে গেল, তাতে রাগের বদলে কেমন ভয়, বিভ্রান্তি আর শঙ্কা দেখা দিল, যেন বহু বছরের পুরনো অতীত সামনে এসে পড়েছে। তিনি তেতে এসে বললেন, আসল পরিচয় বলুন, কে আপনি? কোন মতলবে এসেছেন? যে মতলবে আপনি গিয়েছিলেন আমার নানুর কাছে, কিন্তু পরিশেষে কি করেছিলেন? ধোঁকা দিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু আমি তেমনটা করব না, বিশ্বাস করুন, আমি বিশ্বাসঘাতক না। আমি আমার পাখিকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। গড শোয়ের
সহজ স্বীকারোক্তি, কেমন কাতর শোনালো তার স্বর, বহু আবেগ মিশানো তাতে, কষ্টে পাহাড় যেন। সেই স্তব্ধ চোখের ভাষা এক মুহূর্তের জন্য কেমন বদলে এসেছিল। কিন্তু সেই গম্ভীর মুখভঙ্গির আড়ালে তা প্রকাশ পাওয়ার সাধ্যই ছিল না। দুই ভাই একে অপরের মুখের দিকে চেয়ে রইলেন, তাদের বুঝতে বাকি নেই কে এই ছেলে, আয়েশাও একইভাবে। তবে কিছু না বুঝে কেমন ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে আছে বাকি দুই ঝা। আশফাক হয়তো কখনো কল্পনাও করেনি এত বছর পর এমন কিছুর সাক্ষী তাকে হতে হবে। তিনি কেমন করে দুপা পিছিয়ে গেলেন। ভয়ে তার সমস্ত চেহারা জুড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, প্রতিশোধ নিতে এসেছ তুমি? ফায়াজ ভাবলেশহীন, সে দুকাঁধ উঁচিয়ে গিয়ে বসল সোফায়, বলল, তেমন কিছুই বলতে পারবেন, যতক্ষণ আমার কথার অবাধ্যতা করবেন না, সেখানে কারো ক্ষতি আমি করব না। সত্যি আপনার মাঝে ছিল লোভ অহংকার আর আমার মাঝে ভালোবাসা, তাই আমার দ্বারা কারো ক্ষতি হবে না। কষ্ট পেয়ে কেউ আত্মহত্যাও করবে না। ডোন্ট ওয়ারি। রাহেলা এগিয়ে এসে মেজ জায়ের কানে কানে বললেন, কি হচ্ছে বলতো আপা, কে এই ছেলে কি বলছে? আর তোমার ভাসুরের সাথে কিসের শত্রুতা? আয়েশা ওড়নায় চট করে ঘাম মুছে ফেললেন, তিনি আড়াল করতে চাইছেন কিছু। অতীত তো চলে যায়, তা আর ফিরে আসার কথা না, তবে কেন ফিরে আসতে হবে? এতে যে সংসার ভাঙবে, সম্পর্ক নষ্ট হবে, ছেলে মেয়েদের মনে বাবার প্রতি রাগ অনীহা তৈরি হবে। তিনি বললেন, চলো আমরা নাস্তা নিয়ে আসি, হয়তো ব্যবসার কিছু হবে। তিনি এক প্রকার জোর করে তাকে নিয়ে চলে গেলেন কিচেনে। আশিক ভ্রু কুঁচকে জানতে চাইলেন তার কথার স্পষ্ট মানে কি? কি চায় সে? ফায়াজ সহজ গলায় বলল, আনহা, আমি আপনার ছোট মেয়ে মিস আনহা ইমরোজকে চাই। তাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন, আমি ভদ্র ছেলের মতো চলে যাব, কিন্তু আমার এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করার দরকার পড়লে এর ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে। সে চারদিকে তাকাতে তাকাতে তর্জনী নাড়িয়ে বলল, আরও এই বাড়ি, ওসব ব্যবসায় দোকান সবই আমার মায়ের করুণা ভুলে যাবেন না। আজ আছে কিন্তু কাল নাও থাকতে পারে। বুঝছেন তো কি বলছি আমি শ্বশুর মশাই? নিজের মেয়ের নাম শুনে যেন বজ্রাঘাতের ন্যায় কেঁপে উঠলেন আশিক, তার মুখের রং শুকিয়ে এল। তাও রাগ দেখিয়ে বললেন, আমার মেয়েকে কেন চাও তুমি? এটা কখনো হবে না। ও এখনো ছোট, অবুঝোর সাথে তোমার কোনো লেনদেন নেই, যা আছে আমাদের সাথে বল। ফায়াজের ভ্রু কুঁচকে এলো, সে অনিশ্চিত কণ্ঠে বলল, কেন কেন শ্বশুরমশাই, কেন হবে না? আমার কি নেই টাকা পয়সা সম্পদ? আর সবচেয়ে বড় কথা, আমি আপনার মেয়েকে ভালোবাসি, এর চেয়ে বেশি কিছুর তো প্রয়োজন নেই, তাই না? সে কথাটা বলেই অন্য কারো মতামত জানার প্রয়োজন দেখাল না। বলল, আমি আপনাদের অনুমতি চাচ্ছি না, আপনাদেরকে আমার সিদ্ধান্ত জানাচ্ছি। তৈরি থাকবেন মেয়েকে নিয়ে বিয়ের জন্য? আমি তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছি শুভ কাজ। বউকে ছাড়া আর ভালো লাগে না। এতক্ষণে বোধহয় হুঁশ এলো আনহার। বাহিরে এত আওয়াজ শব্দে বিরক্ত হয়ে উঠল সে। কানে বালিশ চেপে ধরে চিৎকার দিয়ে উঠল হঠাৎ, আম্মু, এত চেঁচামেচি শুরু করেছ কোন দুঃখে? এমনিতে সারারাত ঘুমাতে পারিনি, আর একবার আওয়াজ এলে কিন্তু ভালো হবে না। আওয়াজে সকলের মনোযোগ সেদিকটায় ঠেকল। দুই ভাইয়ের চেহারায় ভীতি প্রদর্শন হলে ফায়াজের মুখে মায়ামো এক হাসি খেলে গেল মেয়েটার ঘুম জড়ানো আধো কণ্ঠ শুনেই। সে ওদিকে এগিয়ে যেতে নিয়েও থেমে গেল। নিজেকে সামলে নিয়ে আশিকের দিক তাকিয়ে আফসোসের স্বরে বলল, পারলাম না যেতে। আবার কণ্ঠ শক্ত করল, ভালোভাবে মানলে তো ভালো, না হয় এর অন্য উপায় আমার জানা। সময় দিলাম 2 দিন, ভেবে নিন। আসি এখন, না হয় আমার বউয়ের কাছে যাওয়ার জন্য মন আকুপাকু করা শুরু করে দিয়েছে। আমার মেয়েকে আমি কখনো তোমার হাতে তুলে দিব না, সে স্বপ্ন দেখা ভুলে যাও। আশিক সাহেবের শক্ত বাণীতে পা থেমে গেল ফায়াজের। সে ঠোঁট কামড়ে আবার ঘুরে দাঁড়াল।
শান্তি যে কোনোভাবেই পেল না। মানুষ কেন এক বাক্যে রাজি হয়ে যায় না তাকে দিয়ে আবার দ্বিতীয়বার একই শব্দ উচ্চারণ করাতে তৎপর। নেহাত শ্বশুর বলে ছাড় দিয়েছে, না হয় কিছু একটা হয়ে যেত তার কথার অবাধ্যতায়। সে মুখ করে বলল, একদম মেয়ের মতো হয়েছেন। আমাকে দিয়ে ঠিকই পুনরাবৃত্তি করাতে চাইছেন, কিন্তু আপনি না চাইলেও যে এটা হবেই। তার কণ্ঠে দৃঢ়ত। আমি আমার বড় মেয়ে রেখে কখনো ছোট মেয়েকে বিয়ে দিব, আর তোমার কাছে তো জীবনেও না। বড়লোকের ছেলে পেলে আমার পছন্দ নয়, তার চেয়ে বড় কথা তোমার কারো কারবার আমার নজরে এসেছে বেশ কয়েকবার। তোমার কাজ সুবিধের না, জীবনের ঝুঁকি রইছে এতে। আমি আমার মেয়েকে এমন কারো হাতে কখনো তুলে দিব না যার নিজেরই জীবনের ঠিক ঠিকানা নেই। আমার মেয়েকে কষ্ট পেতে দেখা আমার পক্ষে সম্ভব না। আমাকে ক্ষমা করবে, নিজেদের জিনিস নিয়ে চলে যেতে পারো। তিনি দরজার দিকে আঙুল দেখিয়ে বললেন কথাখানা। ফায়াজও কেমন করে হেসে তার সামনে এসে দাঁড়ালো, পেছনে হাত রেখে বক্ষ ফুলিয়ে সচকিত চোখে রাগ অথচ ঠোঁটে সুচালো হাসি টেনে বলল, আমার কাজের প্রভাব কখনো ওর ওপর পড়বে না, সেদিকে নিশ্চিত থাকতে পারেন। আর ভদ্রতা বজায় রেখেছি শুধুমাত্র আমার পাখির কথা ভেবে। ভাববেন না সুন্দর কথা বলছি বলে আপনাদের কৃতকর্মগুলো ভুলে গিয়েছি। উহুরির শাস্তিও পাবেন, তবে ধীরে ধীরে। কি বলতে চাইছো তুমি? তুমি কি অভদ্রতা করছো না একজন ভদ্রলোকের বাড়িতে এসে? আশফাকের কঠিন স্বর, তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। অহংকার দম্ভে তার গলার কাঠি অনেক ওপরে। সেদিকে একেবারে অদেখা করেই ফায়াজ গভীর উৎকণ্ঠে বলল, ওর নাম পাখি কেন রেখেছি বলতে পারবেন শ্বশুরমশাই? এটুকু প্রশ্ন করে তাকালো সে দুই ভাইয়ের দিকে, তারা নিশ্চুপ দাঁড়িয়ে বাক্যহীন। ফায়াজ আর তাদের উত্তরের আশা করল না, বরং নিজেই বলল, কারণ খুবই অদ্ভুতভাবে সে নিজ ইচ্ছেতে শিকারীর খাঁচায় ধরা দিয়েছে। সুন্দর না ব্যাপারটা? সমস্যা হলো অন্য জায়গায় বুঝলেন। আমি 1 বছরেই আপনার মেয়ের প্রতি মারাত্মক অবশেষদ হয়ে পড়েছি, তাকে ছাড়া কিছুই ভালো লাগে না, ভাবতে পারছি না। এই দেখুন না, কাল থেকে না খেয়ে আছি শুধুমাত্র ওর জন্য। বলে হেসে ফেলল। তারপর বাহিরের দিকে আগাতে যেও আবার থামল, ওভাবেই পা ঘুরিয়ে কিচেনের বাহিরে উকি দিয়ে বলে উঠল, শাশুড়ি আম্মু আমার পাখির খেয়াল রাখবেন, আসি এখন, 2 দিন পর দেখা হচ্ছে। বলে রহস্যময়ী হাসতে হাসতে চলে গেল। আর পেছনে উপস্থিত প্রতিটি মানুষের চোখের ঘুম আর মুখর রং কেড়ে নিয়ে গেল। দুভাইয়ের আলোচনা বসল নিজের ঘরে। তারা জানেন এই ছেলে সাধারণ কেউ না, চাইলে সব করতে পারে সে। অনেক ক্ষমতা তার, এরকম 100টা আশফাক সৌদাগর আর আশিক সৌদাগর সে পকেটে নিয়ে ঘোরার সামর্থ্য রাখে। একবার তাদের পরিবারে চোখ দিয়েছে মানে আর পার পাবে না। তারা নিজেদের ভুলের জন্য নিজের মেয়ের বলি কি করে দিতে পারেন? আশিকেরও উদ্বিগ্ন নজর, তিনি বললেন, কিছু ভেবেছ ভাইয়া, কি করা যায়? এই ছেলে আজ 20 বছর পর কি করে ফিরে এলো, খোঁজ পেল কি করে আমাদের? আনহার? তিনি নিশ্চুপ, চেহারায় অপরাধবোধ, কাতর নজর। জানি না, অতীত কি কখনো পিছু ছাড়ে? সে ঠিক ফিরে আসে আর কৃতকর্মের ফল দিয়ে যায়। সেদিন যদি ওভাবে না পালিয়ে আসতাম তবে না ও মা রা যেত, আর না এমন একটা পাপের বোঝা বইতে হতো, আর না আজকের এই দিনটা দেখতে হতো। সে নিশ্চয়ই মেয়েটাকে কষ্ট দিবে, প্রতিশোধ নিবে। আমাদের হাতে এখন আনহা মাকে বাঁচানোর একটাই রাস্তা খোলা, আর তা হলো বিয়ে। ঘটককে কল করে বল আজকেই যেন বাড়িতে এসে দেখা করে। আমি আগামী কালকের মধ্যে সব ব্যবস্থা করব। আশিক কিছু বলার উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বললেন, না ভাই, তো ভুল কিছু বলেনি। নিজ হাতে কি করে মেয়ের বলি দিবেন? তার চেয়ে অন্যত্র বিয়ে দিলে মেয়েটাও সুখী হবে, আর এ সকল ঝামেলাও শেষ হবে। তাদের সাথে যা করার করুক, কিন্তু ছোট বাচ্চা মেয়ে তার। মেয়ের কিচ্ছু হলে বাবা হিসেবে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। সকালের দ্বিতীয় প্রহর শুরুর খানিক পরেই আনহা ঘুম জড়ানো চোখে বাহিরে এলো।
ঘড়িতে টুংটাং শব্দ তুলে জানান দিল 11টা বাজার ঘরে। রাতে ঘুমটা আসতে বেশ দেরিই হয়ে গিয়েছিল, বিদায় সকালে উঠতেও দেরি হয়েছে। আর ভার্সিটিও যাওয়া হলো না অগত্যা। হাই তুলতে তুলতে সোফার কাছটায় আসতে ওহি মাথায় মারলে একটা চড়। কটমট করে বলল, তুই আবার আমার টপস চুরি করেছিস আনহা? তোকে কতবার নিষেধ করেছিলাম আমি, আমার জিনিস ছুবি না, তাও কথা শুনিস না। ফকিরের চেয়েও খারাপ তোর অভ্যেস। আল্লাহ জানে কেমন ঘরে তোর কপাল লিখেছে। তাচ্ছিল্যের সুর অহির কথার মাঝে। আনহা মন ভার করে তাকালো। সামান্য টপস ই তো নিয়েছে, তার বর তো চুরি করেনি, তাই না? বোনের জিনিস বোন পড়বে না তো কি পাশের বাড়ির ছকিনা পড়বে নাকি আজব? মন খারাপ করে বলল, সামান্য একটা টপসের জন্য এমন করছিস না? একটা সময় দেখবি এরকম 100টা একবারে পরে ঘুরে বেড়াবো, তুই চেয়ে চেয়ে দেখবি শুধু, আর হিংসেও জলে পুড়ে ছাই হয়ে যাবি। বলে গাল মুচকে পাত্তা না দেওয়ার মতো করে চলে যেতে লাগল। ওহি রেগে গোজগোজ করে পেছনে থেকে বলল, দেখব যারা বেশি মুখে পটু তাদের কপাল ফুটো হয়, তোরও হবে ফাজি মেয়ে কোথাকার। কিচ্ছু রাখতে পারি না, তার জন্য এবার থেকে আমি বস্তুহীন ঘুরতে হবে। দুজনের বয়সের মাঝে 3 বছরের ফারাক হলেও টম এন্ড জেরির মতো সম্পর্ক তাদের, কেউ কাউকে এক চুলো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। মায়ের কাছে কত বকুনি খেল আনহা, অথচ মেয়েটা শুধরানোর নাম নেই। আনহা কিচেন অবধি পা রাখতে খাবারের অদ্ভুত গন্ধে নাকটা ঝালসে উঠল। তার চোখা নাক উঁচু করে নিঃশ্বাস টানতে টানতে কিচেনের মেঝেতে রাখা সেই প্যাকেটগুলোর কাছে গিয়ে থামল। বসে পড়ল চট করে। কেউ নেই আশেপাশে, এত খাবার কোথায় থেকে এলো তা ভেবেই মন নেচে উঠল। সে এদিক সেদিকে দেখে দ্রুত হাতে খুলতে লাগল। বেশ কয়েক প্যাকেট মিষ্টি, তারপর নানান জাতের শুকনো নাস্তা, যা আনহা কেবল সারাজীবন দেখেই এসেছে, খায়নি কখনো। খুশিতে আত্মহারা হয়ে মুখ না ধুয়েই খেতে শুরু করল। কাল রাতেও খায়নি, খিদের জ্বালায় পেটে ইঁদুর ফুটবল খেলছে। খাবার জারি হোক, খেলেই বাঁচে। যখন 2-3টা প্যাকেট খুলে খাবার মাঝপথে আয়েশা দৌড়ে এলো, মেয়েকে টেনে তুলে তিনি হাত থেকে খাবারের টুকরো না কেড়ে নিয়ে কড়া গলায় বললেন, খাবারের কি অভাব পড়েছে ঘরের ভেতরে? এগুলো খুলতে কে বলেছে তোকে? খাবার দেখলে জিহ্বা লোকলোক করে, তাই না? মায়ের করা কথা আর আচমকা এমন আচরণে আনহা কিছু না বুঝে অনুভূতি শূন্য হয়ে গেল। সে খাবারটুকু ওভাবে রেখে হা করে তাকিয়ে মায়ের দিকে। চোখে পানিও জমে এসেছে কেমন। ওহি এলো শব্দ শুনে মায়ের ধমক খেয়েছে বোন, তার বুঝল। সে আগলে ধরল বোনকে, মায়ের কাছে এসে নরম গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু, চেঁচাচ্ছ কেন? কি করেছে আবারও? কি করেনি বল? কাউকে জিজ্ঞেস না করেই কে বলেছে এই খাবারগুলো খেতে? যদি কিছু মেশানো থাকে এতে, যদি মন্ত্রতন্ত্র পড়ানো থাকে, কি হবে বুঝতে পারছিস? দুবোন বোকার মতো একে অপরের দিকে তাকালো। মা কি সব বলছে? খাবারে আবার মন্ত্রতন্ত্র কিভাবে মেশানো যাবে? আর এগুলো তো ইনটেক খাবার, কেন বেজাল থাকবে? তিনি বকতে বকতে সেই বক্সগুলো গুছাতে লাগলেন। অহিকে উদ্দেশ্য করে বললেন, এগুলো সব নিয়ে পাশের বাড়িতে কাউকে দিয়ে আয়, আর না হয় বাহিরে ফেলে দিয়ে আয়। এখানে থাকলে এ মেয়ে আবার হামলে পড়বে। আনহা কিছু বলতে চাইল, তবে থামালো ওহি। সে চোখে ইশারা করল এখান থেকে যাওয়ার জন্য। আনহা আর কথা বাড়াল না, চলে গেল গাল ফুলিয়ে রাগ দেখিয়ে। তার দোষ কোথায় ছিল? এভাবে ইয়াম্মি খাবার কেউ পেলে রাখলে না খেয়ে মানুষ পারে নাকি? আচমকা তার মাথায় প্রশ্ন এলো। সে ভাবুক হয়ে থেমে গেল, কপালে ভাঁজমুখে আগ্রহ, কোমরে হাত দিয়ে বিড়বিড় করে নিজেকেই বলল, ওয়েট, এত খাবার কে পাঠালো তাদের বাড়িতে? কেনই বা পাঠালো? কে জানে। ভাবনাদেরকে নিজেদের জায়গায় সীমাবদ্ধ রেখে সে নিজের ঘরে এলো। ব্রাশ করা লাগবে। রুম থেকে ব্রাশটা নিয়ে সবে বের হচ্ছিল, তক্ষুনি বাজখাই শব্দে ফোনটা বেজে উঠল। চোখ গেল বিছানায়, মুখে হাসি ফুটল ফোনটা দেখে।
নতুন কাভার কিনেছে সে মাত্র 4 দিন। সারা নিউ মার্কেট খুঁজে খুঁজে এই একটা কাভার তার মনে ধরেছে পুতুলওয়ালা, আবার পেছনে আয়না ধরতে মাখনের মতো তুলতুলে। সে মোবাইলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর খুশি হচ্ছে। কল তখন কাটার পর্যায়ে। মনের আনন্দ সফলতা পেতেই খেয়াল পড়ল কলে কথা, তড়িঘড়ি করে ধরতে গিয়ে কেটে গেল, সেকেন্ডের মাথায় আবার এলো তিথি কল করেছে। ধরল চটপট করে, কানে লাগিয়ে হ্যালো বলার পূর্বেই তিথির আতঙ্কিত কণ্ঠস্বর কানে এসে বাড়ি খেল। আনহা কই তুই? সে উদ্বিগ্ন হয়ে উত্তর দিল, আমি তো বাড়িতে। কি হয়েছে তোর কণ্ঠ এমন লাগছে কেন? তিথি উত্তর দিতে কেমন কাঁপছিল, যেন বর্ষর কিছু ঘটেছে, গলাটা বসে আছে। তাও ভীত স্বরে বলল, আমি বলছি কিন্তু তুই প্লিজ হাইপার হোস না কেমন? নিজেকে শান্ত রাখবি। আনহার কৌতূহল তখন আকাশ ছুঁল, অজানা এক আশঙ্কায় বুকের বাপাসটা মুছড়ে উঠল। সে ধিমি স্বরে বলল, কি হয়েছে বল? আনহা সাদি ভাই হসপিটালে ভর্তি, অবস্থা গুরুতর। ছোট্ট একটা বাক্য, ঠাস করে ফোনটা হাত থেকে পড়ে গেল। পছন্দের কাভারের পেছনের আয়নাটা ভেঙে গুঁড়ে হয়ে গেল, যার ঝনঝন শব্দ আনহার কান অবধি পৌঁছাতেই সে ধপ করে বসে গেল বিছানায়। চলবে।